This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা খুনের 5 দিন পর বিস্ফোরক বিভাগীয় প্রধান অধ্যক্ষ এমএসভিপি পুলিশের পর তিনি চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর খবর পান। টিভি9 বাংলায় জানালেন চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। সেমিনার রুমের পাশে সংস্কার নিয়ে দায় এড়ালেন অরুণাভ। সংস্কারের কাজ এইচওডির অনুমোদনে হয় না, মন্তব্য বিভাগীয় প্রধানের। ধরতে হবে কেন এটা বলছেন, এই যে মেসেজটা আপনি দিয়েছেন ধরতে হবে না? কীরকম নির্মম অত্যাচার হয়েছে সেটা ধরবে না? নিশ্চয়ই ধরবে, অবশ্যই ধরতেই হবে এবং তার চরমতম শাস্তি দিতে হবে। কিন্তু আমি চাই সর্বগ্রে যে প্রকৃত খুনি যেন ধরা পড়ে এবং তার জন্য চরমতম শাস্তি হয়। আপনার কি মনে হয় এটা একজনের কাজ হতে পারে? এটা আমি বলতে পারবো না, এটা ফরেন্সিকের লোকরা বলতে পারবে। চেস্ট মেডিসিনের সেমিনার কক্ষে সেই যে জায়গাটি, সেই জায়গায় কেউ চিৎকার শুনতে পেল না? সেমিনার কক্ষে তো সাউন্ড প্রুফ নয়, নার্সিং স্টেশন কাছেই, 10 ফুটের মধ্যে নার্সিং স্টেশন। সেটা তো আমি ঠিক বলতে পারবো না কি চিৎকার করেছিল কি করেনি বা করার সুযোগ পেয়েছে কিনা। কিন্তু যেটা হচ্ছে যে ওখানে আবার এসিও চলে আর কি, এসির জন্য তো একটা আওয়াজ হয় ডেফিনেটলি। এসিটা চলছিল কিনা সেটাও আমি জানি না। আমি শাস্তি চাই, অবশ্যই শাস্তি চাই। না, যে ঘরটা, সেই ঘরে কেউ শুনতে পেল না স্যার, এটা হতে পারে? করে বলবো বলুন তো, ঘরটা তো বিরাট, আপনি বিরাট লম্বা ঘর, হ্যাঁ একটা বিরাট ঘর, সেই ঘরে থেকে বাইরে ওরা কোন জায়গায় অন্যরা ছিল সেটা ঠিক। স্যার আপনি কখন দেখেন দেহ? আমি দেখি, আমাকে একজন আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর খবর দেয় সকালবেলা, এই যখন আমি হসপিটালে আসছি 10:15 তখন খবর দেয়। খবর দিয়ে আমি প্রথম গাড়িতে আসছিলাম, সঙ্গে সঙ্গে আমি ছুটে আসি এবং ওই যিনি খবর দেন ওর নাম সুমিত রায় তপাদার, উনি খবর দেন, আমি ছুটে আসি। ইনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট এবং উনি এই ধরুন 10:15 থেকে 10টার মধ্যে, মানে অতটা মনে নেই, 10:15 থেকে 10টার মধ্যে। তো খবর দেওয়ার পরে তারা বললো এরকম যে আমি এরকম মনে হচ্ছে খুব খারাপ খবর, তো তোমাকে একটা খবর জানাই, এই হয়েছে। তো আমি প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টকে খবর দিয়েছি, পুলিশকে খবর দিয়ে দিয়েছি। তারপরে আমি আসলাম, সেই দূর থেকে, আমি কাছে যেতে পারিনি, দূর থেকে দেখেই আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল এবং এমএসভিপিকে খবর দিয়েছি। পুলিশ তো তখন থেকেই পুলিশ এসে গেছে আর কি। হ্যাঁ, এইবার তো সব পুলিশ আসলো সবাই আসলো, তারপরে তো যা ঘটনা তো চললো সারাদিন। আপনার দেহ দেখে কি মনে হয়েছিল, এটা কি হতো? আমি দেহর কাছে যেতে পারিনি। ইঞ্জুরি দেখেন? একদম দেহর ইঞ্জুরি আমি যখন সুমিতের মুখ থেকে শুনলাম এরকম, তখন আমি যেতে পারিনি। তখন মূলত আমার মেয়ের মতো, আপনি বলুন, এটা পারা যায় কখনো যে তার বডিটা আমি দেখবো? আত্মহত্যা বলাটা কি ঠিক হলো? কি আত্মহত্যা বলেছে? হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার দৈপায়ন বিশ্বাস ফোন করে বলেছেন, বাবা মা অভিযোগ করছে। এটা আমি জানি না, কি আত্মহত্যা কে বলেছে, আত্মহত্যার খবরটা কি সত্যি বা মিথ্যা, এটা আমি জানি না। বাবা মা বলছেন যে নাইট করতে ভালো লাগতো না, রাজি করে এখন কাজ করতে ভালো লাগতো না, সেই পরিবেশ ছিল। সেটাও তো আমি জানি না। অ্যাকচুয়ালি ও ছিল ডক্টর সুমিত রায় তাবাদের আন্ডারে ছিল, পিজিটি আমাদের ভাগ করা থাকে, তো পিজিটি ওর আন্ডারে ছিল, সুতরাং আমাকে তো কিছু বলেনি। আর আমি হেডই নিয়েছি, 7 দিন হয়েছে হেড হয়েছি। আমার প্রকৃত দোষীকে খুঁজে বার করুক, সে সিবিআই হোক যাই হোক, সেটা আমরা বুঝবো না, সেটা হায়ার অথরিটি বুঝবে। কিন্তু চরমতম শাস্তি যেন হয়, কারণ ও আমার মেয়ের মতো, সুতরাং আপনি মানে এই প্রশ্নের কোনো তো মানে হয় না সিবিআই আপনি রাজি না কি, এটা তো আমার উপর ডিপেন্ড করছে না। আমি চাই ধরা পড়ুক। তিলোত্তমা খুনের 5 দিন পর বিস্ফোরক বিভাগীয় প্রধান, তিনি খবর পেয়েছেন অধ্যক্ষ এমএসভিপি পুলিশের পর। তিলোত্তমা মৃত্যুর খবর তিনি কেন এত পরে পেলেন? টিভি9 বাংলায় বিস্ফোরক চেস্ট মেডিসিনের এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী কি বলেছেন তিনি, আর একবার শুনুন তার বিস্ফোরক বক্তব্য। প্রকৃত খুনিকে ধরতে হবে কেন এটা বলছেন, এই যে মেসেজটা আপনি দিয়েছেন ধরতে হবে না? কীরকম নির্মম অত্যাচার হয়েছে সেটা ধরবে না? নিশ্চয়ই ধরবে, অবশ্যই ধরতেই হবে এবং তার চরমতম শাস্তি দিতে হবে। কিন্তু আমি চাই সর্বগ্রে যে প্রকৃত খুনি যেন ধরা পড়ে এবং তার জন্য চরমতম শাস্তি হয়। আপনার কি মনে হয় এটা একজনের কাজ হতে পারে? এটা আমি বলতে পারবো না, এটা ফরেন্সিকের লোকরা বলতে পারবে। চেস্ট মেডিসিনের সেমিনার কক্ষে সেই যে জায়গাটি, সেই জায়গায় কেউ চিৎকার শুনতে পেল না? সেমিনার কক্ষে তো সাউন্ড প্রুফ নয়, নার্সিং স্টেশন কাছেই, 10 ফুটের মধ্যে নার্সিং স্টেশন। সেটা তো আমি ঠিক বলতে পারবো না কি চিৎকার করেছিল কি করেনি বা করার সুযোগ পেয়েছে কিনা। কিন্তু যেটা হচ্ছে যে ওখানে আবার এসিও চলে আর কি, এসির জন্য তো একটা আওয়াজ হয় ডেফিনেটলি। এসিটা চলছিল কিনা সেটাও আমি জানি না। আমি শাস্তি চাই, অবশ্যই শাস্তি চাই। না, যে ঘরটা, সেই ঘরে কেউ শুনতে পেল না স্যার, এটা হতে পারে? করে বলবো বলুন তো, ঘরটা তো বিরাট, আপনি বিরাট লম্বা ঘর, হ্যাঁ একটা বিরাট ঘর, সেই ঘরে থেকে বাইরে ওরা কোন জায়গায় অন্যরা ছিল সেটা ঠিক। স্যার আপনি কখন দেখেন দেহ? আমি দেখি, আমাকে একজন আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর খবর দেয় সকালবেলা, এই যখন আমি হসপিটালে আসছি 10:15 হ্যাঁ,
তখন খবর দেয়, খবর দিয়ে আমি প্রথম গাড়িতে আসছিলাম, সঙ্গে সঙ্গে আমি ছুটে আসি এবং ওই যিনি খবর দেন ওর নাম সুমিত রায় তপাদার, উনি খবর দেন, আমি ছুটে আসি। ইনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট এবং উনি এই ধরুন 10:15 থেকে 10টার মধ্যে, মানে অতটা মনে নেই, 10:15 থেকে 10টার মধ্যে। তো খবর দেওয়ার পরে তারা বললো এরকম যে আমি এরকম মনে হচ্ছে খুব খারাপ খবর, তো তোমাকে একটা খবর জানাই, এই হয়েছে। তো আমি প্রিন্সিপাল ও সুপারিনটেন্ডেন্টকে খবর দিয়েছি, পুলিশকে খবর দিয়ে দিয়েছি। তারপরে আমি আসলাম, সেই দূর থেকে, আমি কাছে যেতে পারিনি, দূর থেকে দেখেই আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল এবং এমএসভিপিকে খবর দিয়েছি। পুলিশ তো তখন থেকেই পুলিশ এসে গেছে আর কি। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সৌরভ, আমার সহকর্মী, আমার সঙ্গে রয়েছেন সৌরভ। চেস্ট মেডিসিনের এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, তার বক্তব্যের ছত্রে বিস্ফোরক অভিযোগ। দীপ, দেখো, বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী যে কথা বলছেন তাতে একটা টাইম ফ্রেম আসছে 9:45। সেই 9:45-এর আগে কারা কারা জেনেছেন আর 9:45-এর পর কারা কারা জানলেন। 9:45-এর আগে জেনেছেন অধ্যক্ষ, এমএসবিপি, পুলিশ, কর্তব্যরত আরজি করে যারা ফাঁড়ির পুলিশ কর্মীরা আছে তারা সকলেই জেনে গেছেন। 9:45-এর আগের ডিউরেশন পর্যন্ত তারা সেখানে গেছেন, সেখানে গিয়ে খবর পেয়েছেন, সেই ঘটনাস্থলে যাওয়ার তারা সুযোগ পেয়েছেন। আর 9:45-এর পর খবর পাচ্ছেন বিভাগীয় প্রধান, 9:45-এর পর খবর পাচ্ছেন নার্সিং সুপার, 9:45-এর আরও পরে 11:30টার সময় খবর পাচ্ছে মৃতার পরিবার। প্রশ্ন হলো যে যখন 9:45-এর মধ্যে বিভাগীয় প্রধানও জানতে পাচ্ছেন, তখনও পর্যন্ত মৃতার পরিবারকে কেন জানানো হলো না ঘটনার কথা? 11:30টার সময় মৃতার বাবা আমাদের সঙ্গে যখন প্রথম কথা বলেছেন, তিনি যে টাইম ফ্রেমটা বলেছিলেন সেটা হচ্ছে 11:30টার সময় তাকে জানানো হয় যে মেয়ে অসুস্থ এবং অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলেন যে তার মেয়ে আত্মঘাতী হয়েছে। আত্মহত্যা তত্ত্বটা তখনই সামনে আসে এবং তিনি বলছেন, যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার তার নাম দৈপায়ন বিশ্বাস, তিনি ফোনটা করেছিলেন। ফলে প্রশ্নটা তো উঠবে যে এতক্ষণ পর কেন বাবা মা খবর পেল, এবং তারও পরে তারা যখন ওখানে গেলেন তারও 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পরে মেয়ের মৃতদেহ দেখতে পাচ্ছেন বাবা। যখন আমরা বাবার সঙ্গে ওভার দ্য ফোন কথা বলছি, তিনি বারবার বলছেন আপনারা কি উপরে আসতে পারেন না, আমার মেয়েকে আমাকে দেখতে দেওয়া হচ্ছে না। পাশ থেকে মায়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তিনি আকুতি জানাচ্ছেন মেয়েকে আমি আমার চোখের দেখা দেখতে পাচ্ছি না, কেউ আমাদেরকে জানাচ্ছে না কি হয়েছে। পুলিশ, তারা বলছেন যে পুলিশের কর্মীরা তাদেরকে একটা ঘরে বসিয়ে রেখেছেন, কিন্তু তাদেরকে ঘরে যেতে দেওয়া হচ্ছে না। প্রশ্ন হলো কেন যেতে দেওয়া হলো না? কেন মেয়ের দেহ দেখার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করতে হয়? এ কেমন রাজ্য যেখানে বিচার পেতে গেলে আদালতের দ্বারস্থ হয় বারবার, এবং যেখানে একটা মেয়ের দেহ দেখার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করতে হয়? সেই প্রশ্ন উঠছে, সেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা, সেই প্রশ্ন তুলছেন পরিবারের লোকজনেরা। সর্বোপরি যেখানেই অকুস্থল, ঘটনাস্থল যে জায়গাটা, সেই জায়গায় 9 তারিখের পর 10 তারিখ রাতেই একটা সুযোগের অপেক্ষায় ছিলেন কি কর্তৃপক্ষ? তার কারণ হচ্ছে যে যেই চিকিৎসকেরা বলতে শুরু করলেন, যখন এই প্রশ্নটা উঠে এলো যে সেমিনার কক্ষে কেন গিয়েছিলেন, সেমিনার কক্ষটা তো ক্লাসের জায়গা, যেটা অধ্যক্ষের মুখ থেকে শোনা গিয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। সেই বক্তব্যের পর দাবি ওঠে যে পাল্টা তাহলে এখন থেকে রেস্ট রুম তৈরি হবে, এবং তড়িঘড়ি তখনও পর্যন্ত তদন্ত ভালোভাবে এগোয়নি, সব বিষয়গুলো পরিষ্কার হয়নি। ঠিকই সৌরভ, অনেকগুলো প্রশ্ন উঠছে। এর পাশাপাশি তুমি যে প্রশ্নটা করছো, যে হিউম্যানিটির যে প্রশ্নটা, যে একজন মা, একজন বাবা, তারা তিল তিল করে বড় করেছেন তাদের মেয়েকে, শিক্ষিত করেছেন, যোগ্য করেছেন, চিকিৎসক করে তুলেছেন, তারা একবার তাদের মেয়েকে চোখের দেখা দেখতে পারবেন না? কেন পারবেন না? এই প্রশ্ন আমরাও তুলছি। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে আপাতত। আচ্ছা, সেদিনকে রাতে আরজি করে ঠিক কি ঘটেছিল? TV9 বাংলার সামনে, ক্যামেরার সামনে বিস্ফোরক বয়ান নার্সিং সুপারের। সেমিনার কক্ষের চাবি বক্সে রাখা থাকত, সেই চাবি ডাক্তার রাই বক্স থেকে নিতেন। গ্রুপ ডি স্টাফ সিস্টার ইনচার্জকে প্রথম খবর দেন, তার থেকেই আমি খবর পাই, মন্তব্য নার্সিং সুপারের। আমাকে এমএসবি ম্যাডাম বললেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসুন, হিউম্যান রাইটস থেকে এসেছেন, ওনারা দেখতে চান। কবেকার অ্যাটেন্ডেন্স এটা? সেদিনকে, সেই রাতে যারা ছিলেন ডিউটিতে তাদের অ্যাটেন্ডেন্সটা দেখতে চান। কতজন ডিউটিতে ছিলেন ওই দিন? 4টে ওয়ার্ডে মোট 4 জন ছিল ডিউটিতে। আচ্ছা, সেমিনার রুমের চাবি বা সেমিনার রুমের যে স্টোর রুম, সেখানে চাবি আপনাদের কাছে থাকে? একটা বক্সে থাকে, ওখানে একটা বক্সে থাকে। এটা কিন্তু কেউ নিচ্ছে কি না এই ব্যাপারটা ডক্টরদেরই ঘর তো ওটা, সেই জন্য ওটা নার্সিং স্টাফরা এটা নিয়ে কিন্তু আচ্ছা, মানে এইচওডি বলে গেলেন যে সিস্টারের ওটা কাছে থাকে, মানে ওটা ওখানে বক্সে রাখা থাকে। সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন। ওটা পড়াশোনা করেন ওখানে। আচ্ছা, রাতেও? হ্যাঁ,
অন্য কেউ ছাড়া কি চাবি নেওয়া সম্ভব? না, অন্য কেউ নিতে পারবে না এটা। আর ওখানে ওই সেমিনার রুমের বাইরে কোনো প্রাইভেট সিকিউরিটি বা কোনোদিন কখনো থাকতো না? না, লিফটের থেকে সেমিনার কক্ষটা কতটা ভেতরে? ভেতরে, বেশ খানিকটাই ভেতরে। তো যারা ছিলেন ওই দিন ডিউটিতে যাবেন তারা কি কিছু বলেছেন, কাউকে আসতে যেতে দেখেছেন? না, ওনারা কিন্তু এটা কিছু নোটিশ করেননি আর কি। আসলে ওদেরকে ইঞ্জেকশন দেওয়া, ওষুধ দেওয়া, স্যালাইন চেঞ্জ করা, এটার জন্য এত দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়, স্টেশনে বসার সময়টা ওরা কম পায়।